নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ব্রোকলির দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এইভাবে ব্রোকলি রান্না করলে সবাই চেটেপুটে খেতে বাধ্য হবে। যারা ব্রোকলি খেতে একেবারেই পছন্দ করে না, তারাও যদি একবার খায় বারবার খেতে চাইবে। আর রান্না করাও একেবারেই সহজ। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে দারুণ স্বাদে ব্রোকলি রেসিপিটা করার জন্য দেখুন আমি একটা ব্রোকলি নিয়ে নিয়েছি, আর ব্রোকলিটাকে এইভাবে কেটে নিয়েছি। এদিকে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে কিছুটা জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। লবণ চিনিটা জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ব্রোকলিটাকেও মিশিয়ে নেব। তবে এখানে কিন্তু ব্রোকলিটাকে সেদ্ধ করব না, জাস্ট 1.5 থেকে 2 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এতে করে কি হবে, ব্রোকলির যে সবুজ কালারটা সেটা একেবারেই সবুজ থাকবে। ব্রোকলি সেদ্ধ করে জল ফেলাবার কোনোই প্রয়োজন নেই, শুধু কালারটাকে ঠিক রাখার জন্য এইভাবে গরম জলের মধ্যে লবণ চিনি দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমি এবার ব্রোকলিগুলোকে তুলে রাখছি। ব্রোকলিগুলোকে তুলে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এসেছি। তারপরে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেওয়ার পর এখানে দেখুন আমি যোগ করে দিলাম নতুন আলুগুলোকে এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আলুগুলোকে প্রথমে একটু ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি, এতে করে আলুগুলো ভাজা হওয়ার সাথে সাথে একটু সেদ্ধও হয়ে যাবে। এই সময় দেখুন বাটিতে একটা মশলা আমি আগেই রেডি করে রেখেছি। বাটিতে নিয়ে নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ দিয়েছি জিরের গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। ব্রোকলির তরকারিতে খুব বেশি একটা ঝাল ভালো লাগে না, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। এবার একটু জল দিয়ে মশলাটাকে গুলে রাখবো। এভাবে রান্নার প্রথমেই যদি মশলাগুলো একটু জলে গুলে রাখা হয় তাহলে মশলাটা অনেকটাই ফুলে যায়। দেখুন ঢাকা দিয়ে আলুগুলোকে 3-4 মিনিট ভেজে নিয়েছি। আলুগুলো একেবারে লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি যোগ করে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে 2টো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা আমি এইভাবে একটু পেস্ট করে নিয়েছি। আদা কাঁচা লঙ্কার পেস্টটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন প্রায় 1-1.5 মিনিট সময় নিয়ে আদা কাঁচা লঙ্কাটাকেও ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলাটা দেওয়ার পর 2-3 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার তেল ছেড়ে আসে। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। বারবার এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হবে। এবার এই সময় আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। দেখুন মিক্সচারের জারে নিয়ে নিলাম প্রায় 7-8টা কাজু আর 2 টেবিল চামচ পরিমাণ টক দই। সামান্য পরিমাণে একটু জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন এই রকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা খুব সুন্দরভাবে তেল ছেড়েছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা মশলাটা, কাজু আর দইয়ের। খেয়াল রাখবেন দইটা যাতে খুব বেশি টক না হয়। খুব বেশি টক হলে কিন্তু খেতে ভালো লাগবে না, স্বাদ নষ্ট হয়ে যাবে। একটু ফ্রেশ দই নেওয়ার চেষ্টা করবেন। আর এই মশলাটা যখন যোগ করবেন তখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিতে হবে, তা না হলে বন্ধ করে দিতে হবে। তা না হলে কিন্তু দইটা কেটে যাবে, আর দই কেটে গেলে ব্রোকলির তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে। ভালোভাবে প্রায় 1 মিনিট মতো মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিতে হবে। তারপর মশলাটাকে আরও 2-3 মিনিট কষিয়ে নিতে হবে যাতে করে মশলাটা আবারও তেল ছেড়ে আসে। দেখুন দই কাজু দেওয়ার পর মশলাটাকে আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। মশলা খুব সুন্দরভাবে তেল ছেড়েছে। এই সময় আমি যোগ করে দিচ্ছি ভাপিয়ে রাখা ব্রোকলি।
এখানে ব্রোকলিগুলোকে কিন্তু ভাজবো না, ব্রোকলি ভাজলে এর পুষ্টিগুলো নষ্ট হয়ে যায় আর খেতেও ভালো লাগবে না। মশলার সাথে এইভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। দেখুন ব্রোকলিগুলো দেওয়ার পর আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দেব পনির। পনিরগুলোকে দেখুন আমি এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট করেও দিতে পারেন, আরও বড় করেও দিতে পারেন। পনিরগুলোকেও আমি ভাজবো না, এভাবে কাঁচা পনির দিয়ে রান্না করলে খেতে ভীষণই ভালো হয়। পনিরগুলো দেওয়ার পর আরও 2 মিনিট মতন এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পনির দেওয়ার পর আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম জল। জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দেবেন। আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি। আরও একবার মিশিয়ে নেব। এখানে আমি খুব বেশি মশলাও ইউজ করব না, ব্রোকলির তরকারিতে খুব বেশি একটা মশলা খেতে ভালো লাগবে না। এইভাবে হালকা মশলা রান্না করলে খেতে ভীষণ ভালো হয়। আপনারা চাইলে এখানে মটরশুঁটিও যোগ করতে পারেন, আমি আর মটরশুঁটিটা দিলাম না। যোগ করে দিচ্ছি ছোট 1 চা চামচ চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ তরকারি, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। স্বাদ অনুযায়ী আরও একটু লবণ দিয়ে দিলাম। আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে প্রায় 7-8 মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে প্রায় 7-8 মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিয়েছি। আলু ব্রোকলি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একেবারে গলিয়ে ফেলবেন না, ব্রোকলি যাতে এইভাবে চাপ দেওয়ার সাথে সাথে গলে যায় অথচ গোটা থাকবে, তবেই খেতে ভালো লাগবে। একেবারে বেশি সেদ্ধ করে ফেললে আর ব্রোকলির স্বাদ নষ্ট হয়ে যায়। এবার আমি যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগবে। আরও একবার মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে ঘি গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। তৈরি হয়ে গেল আমাদের সম্পূর্ণ নিরামিষ আলু পনির দিয়ে ব্রোকলির তরকারি। আমি এবার সার্ভ করে দিচ্ছি। এটা আপনারা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন। খেতে ভীষণই ভালো হয়। একবার এইভাবে অল্প মশলায় আমার মতো করে রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।